আল নুসরা ফ্রন্ট থেকে সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল শারার উত্থান এবং পশ্চিমা ভূরাজনীতির নতুন খেলা। হ্যালো বন্ধুরা, ভাবুন তো একসময়ের জিহাদি নেতা, আল কায়দা সংশ্লিষ্ট, এখন সিরিয়ার রাষ্ট্রপতি, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে সৌদি আরবে বৈঠক করছেন, প্রশংসা করছেন, এমনকি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন। এই ঘটনা কি কল্পনা? না, এটি বাস্তব। আজকের ডিকোডিং পলিটিক্সে আমরা আলোচনা করব আহমেদ আল শারার উত্থান কিভাবে ঘটল, ট্রাম্প কেন তাকে সমর্থন করছেন এবং এই বৈঠকের কি প্রভাব পড়বে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের ওপর। বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিই, যারা আমাদের পেজে এখনো লাইক এবং ফলো করেননি এখনই করে নিন এবং আমাদের পাশেই থাকুন। প্রথমেই আমাদের জানা দরকার সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিয়ে। আসাদ প্রায় ১.৫ দশকের বেশি সময় ধরে সিরিয়ায় একটা ধ্বংসপ্রবণ শাসন চালিয়েছেন। গণহত্যা, রাসায়নিক অস্ত্র, রাশিয়া ও ইরানের নির্ভরতায় টিকে থাকা এক শাসক ছিলেন তিনি। ছিল পশ্চিমাদের সাথে বিরোধ, রাশিয়ার ইউক্রেন যুদ্ধে ব্যস্ত হয়ে পড়া, ইরানের অর্থনৈতিক দুর্বলতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে আসাদের উপর সেনাবাহিনীর একাংশ আস্থা হারায়। এই বিভাজনকেই কাজে লাগায় পশ্চিমারা। তারা সরাসরি হয়তো হস্তক্ষেপ করেনি, কিন্তু ফ্যাসিলিটেট করে অভ্যন্তরীণ বিদ্রোহকে। উদাহরণস্বরূপ, সীমান্তবর্তী বিদ্রোহ গোষ্ঠীগুলোর কাছে তথ্য ও কৌশলগত সহায়তা পৌঁছায়। ফলাফল হিসেবে এক অভ্যুত্থান ঘটে, যা হয়তো পশ্চিমারা নেতৃত্ব দেয়নি, কিন্তু তারা চেয়েছে এমনটাই। চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের সাথে যুদ্ধের সময় সিরিয়া থেকে আসাদ সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের প্রত্যাহারের সুযোগ নিয়ে আহমেদ আল শারা আসাদ সরকারের বিরুদ্ধে এক বজ্র আক্রমণ শুরু করে। কয়েকদিনের মধ্যেই এইচটিএস আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরের সপ্তাহে তারা এবং অন্যান্য বিদ্রোহী বাহিনী দামেস্কে প্রবেশ করে আসাদের সরকারকে উৎখাত করে। এখন প্রশ্ন হলো, কে এই আহমেদ আল শারা এবং এইচটিএস কারা? এবার চলো আল শারা এবং এইচটিএস নিয়ে জেনে নেওয়া যাক। আহমেদ আল শারা, যিনি আবু মুহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন, ২০০৩ সালে আল কায়দা ইন ইরাকে যোগ দেন। ২০০৫ সালের দিকে তিনি মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েন এবং ২০০৯ সালে মুক্তি পান। পরবর্তী সময়ে আইএসআই এর নেতা আবু বকর আল বাগদাদি শারাকে আল কায়দার একটি দল গঠনের জন্য সিরিয়ায় পাঠান। শারা ২০১২ সালের গোড়ার দিকে আল নুসরা ফ্রন্ট গঠন করেন, যা জাবাহাত আল নুসরা নামেও পরিচিত। এই গ্রুপটি ছিল আল কায়দার সিরিয়ান শাখা। কিন্তু সময়ের পরিক্রমায় শারা এবং বাগদাদি তিক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন এবং নুসরা ফ্রন্ট সিরিয়া থেকে আইসিসকে বিতাড়িত করার জন্য অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সাথে লড়াই শুরু করে। এরপরই মূলত আল শারার পরিবর্তন দেখা যায়। ২০১৬ সালে প্রথমবারের মতো ক্যামেরার সামনে আহমেদ আল শারার মুখ দেখা যায় এবং সহকর্মী কমান্ডারদের সাথে শারা ঘোষণা করেন যে নুসরা ফ্রন্ট আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করেছে এবং তাদের নাম জাবহাত ফাতা আল শাম রাখা হবে। পরের বছর তিনি অন্যান্য বিদ্রোহী দলগুলোকে তার অধীনে আসতে রাজি করান এবং একত্রীকরণের মাধ্যমে হায়াত তাহরির আল শাম তৈরি করেন, যেটি মূলত এইচটিএস নামে পরিচিত। এরপর ঘটে আরও গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। ২০১৭ সালের নভেম্বরে এইচটিএস উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট এসএসজি নামক একটি সংগঠন গঠনের ঘোষণা দেয়, যেখানে টেকনোক্র্যাটদের একটি দলের মাধ্যমে শারাকে এর কার্যত শাসক হিসেবে নিয়োগ করা হয়। এসএসজি যখন তার অবস্থান শক্তিশালী করে এবং তার শাসনকে শক্তিশালী করে, তখন এইচটিএস অন্যান্য বিদ্রোহী দলগুলোকে পরাজিত করে এবং ২০১৯ সালের মধ্যে সিরিয়ার প্রধান বিরোধী দলে পরিণত হয়। এইচটিএস আর শুধু জিহাদি দল ছিল না, হয়ে উঠেছিল এক ধরনের ছায়া রাষ্ট্র। তাদের ছিল স্বতন্ত্র আদালত, শিক্ষা ব্যবস্থা, স্থানীয় প্রশাসন। তবে এত কিছুর পরও একটা প্রশ্ন থেকেই যায়, একটা সংগঠন যা ছিল সন্ত্রাসী তালিকাভুক্ত, সেটি কিভাবে এত দ্রুত প্রশাসন গড়ে তুলল? এর জবাব লুকিয়ে আছে পশ্চিমা এনজিও আর হিউম্যানিটেরিয়ান সাপোর্টের ভেতরে। এইচটিএস যে অঞ্চলে নিয়ন্ত্রণ রাখত, সেখানে যে কোনো এনজিও বা সংস্থা কাজ করতে চাইলে তাদের স্যালভেশন গভর্নমেন্টের সাথে সমন্বয় করতে হতো। অর্থাৎ জাতিসংঘ বা ইউরোপীয় এনজিও বা সংস্থাগুলো
এইচটিএস এর অধীনেই খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রম চালাতো। তারা সরাসরি হয়তো এইচটিএসকে টাকা দেয়নি, কিন্তু যে প্রশাসনকে মেনে নিয়ে তারা কাজ করেছে সেটাই তো এইচটিএস। এভাবে এক ধরনের কার্যকর প্রশাসনিক বৈধতা তৈরি হয় এবং পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক ও মিডিয়া এইচটিএস এর এই পরিবর্তনকে প্র্যাগম্যাটিক রুলার্স হিসেবে চিহ্নিত করতে থাকে। সিআইএ ও ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো এইচটিএস এর মধ্যে থাকা প্র্যাগম্যাটিক অংশের সঙ্গে ব্যাক চ্যানেল সম্পর্ক তৈরি করে। এছাড়াও সিআইএ ব্যাকড বিদ্রোহীরা এইচটিএস এর সাথে অপারেশন শেয়ার করে। এইচটিএস দ্বারা আইএস বিরোধী কাজে পশ্চিমারা সহায়তা লাভ করে সরাসরি। তাছাড়া আরও গুরুত্বপূর্ণ হলো রাশিয়া ও ইরানের বিরুদ্ধে বলয় তৈরি করতেই এইচটিএস এর টিকে থাকা অনেক পশ্চিমা রাষ্ট্রের স্বার্থে ছিল। এটাই ছিল সেই গল্পের পর্দার পেছনের অংশ, যেটা আসলে শুধু যুদ্ধ নয়, পলিসি আর সাইকোলজিক্যাল খেলা। এক কথায় আহমেদ আল শারা হলেন পশ্চিমাদের চোখে বেটার দেন আসাদ, বেটার দেন ক্যাওস। যার দরুন আমরা দেখতে পাই 2025 সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্প যখন তার দ্বিতীয় মেয়াদের প্রথমে মধ্যপ্রাচ্য সফরে আসেন, যে বিষয়ে আমরা আমাদের পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, সেই সফরে সৌদি আরবে ট্রাম্প চমকপ্রদভাবে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন। এটি ছিল দুই দেশের নেতাদের মধ্যে 25 বছরের মধ্যে প্রথম বৈঠক। বৈঠকে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন এবং সিরিয়ার পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে আহমেদ আল শারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহ প্রকাশ করেন এবং আব্রাহাম চুক্তিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন, যেটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি বিশাল বড় পরিবর্তন ইঙ্গিত করে। আর তাই আহমেদ আল শারার উত্থান আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। চরমপন্থা থেকে উদারনীতির পথে যাত্রা করা কি সত্যিই সম্ভব, নাকি এটা কেবল একটা নতুন মুখোশ যার আড়ালে লুকিয়ে আছে পুরনো আদর্শ? আরেকটা প্রশ্ন আরও বড়, পশ্চিমা চাপ, সুবিধা আর স্বার্থ ছাড়া এই রূপান্তর কি আদৌ সম্ভব ছিল? এটা শুধু সিরিয়ার রাজনীতির গল্প না, এটা মুসলিম বিশ্বের নেতৃত্ব, গণতন্ত্র এবং ইসলামী রাজনৈতিক ভবিষ্যতের নিয়তিকে ঘিরে এক তীব্র বিতর্ক। ডিকোডিং পলিটিক্স থেকে আমরা বলি, ভাবুন এবং প্রশ্ন তুলুন। আল শারা কি সত্যি বদলে গেছেন, নাকি সময়ের সঙ্গে সঙ্গে তিনি শুধু খেলার নিয়ম বদলে ফেলেছেন? এ প্রসঙ্গে আপনার ভাবনা কি? কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ বুঝতে পারে বিশ্ব রাজনীতির খেলা আসলে কিভাবে খেলা হয়। ধন্যবাদ সবাইকে।